ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। প্রতিবেশী ভারত থেকে তুলনামূলক সস্তায় সুতা আমদানি করতে পারায় স্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সেদিকেই বেশি ঝুঁকছে। এই কারণে দেশীয় টেক্সটাইল কারখানাগুলো তাদের উৎপাদিত সুতা ও কাপড় বিক্রি করতে হিমশিম খাচ্ছে, ফলে গোদামগুলো অবিকৃত পণ্যে ভরে যাচ্ছে। টেক্সটাইল উদ্যোক্তারা বলছেন, গত ৩ বছরে ভারত তাদের টেক্সটাইল মিলগুলোর জন্য বিভিন্ন রপ্তানি প্রণোদনা চালু করেছে, অন্যদিকে বাংলাদেশ এই খাতে সহায়তা কমিয়েছে। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় ভারতীয় সুতার দৌরাত্মে কোণঠাসা দেশের বস্ত্র খাত। আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTMM এর পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার এবং যুক্ত হবার কথা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মিদ নীলর্মী। স্বাগত জানাচ্ছি রাজীব হায়দার আপনাকে। শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভারতীয় সুতার দৌরাত্মে কোণঠাসা দেশের বস্ত্র খাত, একটু পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন যাতে একদম সাধারণ মানুষ সহ বুঝতে পারে যে আসলে সমস্যাটি কোন জায়গায়। জি, ধন্যবাদ আজকে আমাকে বলার আমন্ত্রণ জানানোর জন্য। আসলে প্রথমে আমি ডিবিসি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি একটা খুবই সময়োপযোগী এবং ক্রিটিক্যাল ইস্যু নিয়ে আমাদের কথা বলার জন্য। আসলে দেখেন, আমি বিটিএম এর পরিচালক এবং বিটিএম এ বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন এবং ইনভেস্টমেন্টের দিক থেকে আমাদের সংগঠনের মিলগুলোর প্রায় $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। 30 লক্ষ লোক প্রত্যক্ষভাবে এখানে কর্মসংস্থানের সাথে সংযুক্ত। জিডিপিতে আমাদের অবদান 13%। আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে উত্থান, এক্সপোর্টে আমরা যে প্রায় $50 বিলিয়ন সমপরিমাণ এক্সপোর্ট করছি, এটার একটা সিংহভাগ অবদানই কিন্তু এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলোর জন্য হয়েছে। তাদের সঠিক সময়ে সঠিক মূল্যে আমরা প্রতিযোগিতামূলক মূল্যে কাপড়, সুতা এবং অ্যাক্সেসরিজ দেওয়ার কারণেই কিন্তু আজকে এই শিল্পের উত্থান। এক সময় বলা হয়েছিল পোস্ট IMF ফেরাতে যে বাংলাদেশের স্পিনিং শিল্প গড়ে উঠবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই কোটা পরবর্তী বিশ্বে এই শিল্প কিন্তু হাত ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ এখন পৃথিবীর অন্যতম দ্বিতীয় সর্ববৃহৎ তুলা ইম্পোর্টিং নেশন। পৃথিবীতে আমরা দ্বিতীয় বৃহৎ তুলা আমদানিকারক কান্ট্রি এবং আমাদের এই খাতে সক্ষমতা এখন 100%। কটন ইয়ার্নের ক্ষেত্রে 100%, নিট গার্মেন্টস এর যে সুতাটা লাগে তার 100% আমরা সাপ্লাই দিতে সক্ষম এবং ওভেন ফ্যাব্রিকের প্রায় 65% এবং ডেনিমের 100% কাপড় আমরা দিতে পারি। এটা হলো সংক্ষেপে আমাদের সক্ষমতাটা বললাম। এখন সমস্যাটার কথাটা একটু জানতে চাই এবার। গত 3 বছর যাবত ইন্ডিয়ান বা ভারতের প্রতিযোগী দেশ ভারত আমাদের দেশে কম মূল্যে, তাদের প্রোডাকশন কস্টের চেয়ে কম মূল্যে সুতা এক্সপোর্ট করে যাচ্ছে। তার মানে আমি যদি এক কথায় বলি, তারা আমাদের দেশে সুতা ডাম্পিং করছে। কারণটা কি? ভারতীয় দেশগুলো সবচেয়ে সহজ এক্সপোর্ট ডেস্টিনেশন হলো বাংলাদেশ। আপনাকে আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স দিই, এটা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। প্রথমে আমি বলতে চাই কেন তারা পাচ্ছে। তাদের দেশে 2 রকম প্রণোদনা আছে, একটি তাদের কেন্দ্রীয় সরকারের প্রণোদনা, আরেকটি তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের প্রণোদনা। কেন্দ্রীয় সরকারের প্রণোদনার ভিতরে ওনারা একটি ইনসেন্টিভ পান, যেটাকে বলা হয় রোড ট্যাপ। এটার বিস্তারিত আমি যাব না। এটার সাথে সাথে গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিভিন্ন প্রভিন্সে যারা স্পিনিং মিল বা টেক্সটাইল শিল্পগুলো করছেন, তাদের বেশ কিছু মারাত্মক রকমের প্রণোদনা আছে। কোনটা আছে টাফট নামে, কোনটা আছে আমাদের সাথী নামে। এগুলো একটা বিস্তারিত আলোচনার ব্যাপার, একটা পুরো অনুষ্ঠান লাগবে জানাতে। ওখানে তারা কি পাচ্ছেন? ওনারা সেখানে ইন্টারেস্ট রিবেট পান। 5 থেকে 6-7% পর্যন্ত ওনাদের ইনভেস্টমেন্টের উপর ব্যাংক ইন্টারেস্ট রিবেট দেয়। ওখানে ওরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে ওনারা রিবেট পান। ওনারা ওইখানে ওনারা আরো যেটা পাচ্ছেন, ওনাদের যে বিদ্যুতে সৌরশক্তি বিদ্যুৎ করলে তাদের এখানে পার রুপিতে তারা 2 থেকে 2.5 টাকা করে পার ইউনিটে রুপিতে ওনারা প্রণোদনা পান। আমি যদি সবকিছু মিলিয়ে দেখি হিসাবটা, তাহলে 3 থেকে 35 সেন্ট পার কেজিতে ওনারা সব সময় একটা প্রণোদনা আকারে, এই কেন্দ্রীয় প্রণোদনা এবং প্রভিন্স বেদের প্রণোদনাটা মিলালে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা প্রায় 35 থেকে 40 সেন্ট পার কেজিতে রূপান্তরিত হয়। এবং আপনি জেনে অবাক হবেন, 30 কাউন্টের একটি সুতা এক্সপোর্ট মার্কেটে এখন বাংলাদেশে ওনারা যে দামে বিক্রি করছেন, সেই 30 কাউন্টের সুতার ইন্ডিয়ান অভ্যন্তরীণ দাম এক্সপোর্টের চেয়ে বেশি,
এক্সপোর্টের চেয়ে বেশি। তার মানে উনি যদি ধরে নেই 30 সুতাটা আমাদের দেশে $2.50 বা 40 সেন্ট পার কেজিতে বিক্রি করছেন, ওনাদের লোকাল মার্কেটে এই সুতার দাম কিন্তু এক্সপোর্টের মার্কেটের চেয়ে বেশি। তার মানে জিনিসটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা যে আমাদের ক্যালকুলেশন দিয়ে যে ওরা আমাদের দেশে বিলো অফ দেয়ার কস্ট অফ প্রোডাকশনে ওদের সুতা এক্সপোর্ট করছে আমাদের দেশের বাজারটাকে ধ্বংস করার জন্য। এভাবে যদি চলতে থাকে আমাদের অলরেডি 35 থেকে 40 নিশ্চয়ই আপনার সাথে আমি আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই এই প্রসঙ্গে। আমাদের আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডক্টর শর্মিদ নীলর্মী। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, আমাদের আজকের বিষয় হচ্ছে ভারতীয় সুতার দৌরাত্মে কোণঠাসা দেশের বস্ত্র খাত। আমরা একটু এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের দেশের অবস্থা এবং ভারতীয় সুতার যে দৌরাত্ম্য, এই যে যদি মেলাই তাহলে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না। ভারতীয়রা অনেক প্রণোদনা দিচ্ছে, একটু আগে আমরা আলোচনায় শুনলাম। আপনার মন্তব্য একটু জানতে চাই। আচ্ছা, আমার খুব সংক্ষেপে বলি আমি। সেটা হচ্ছে যে অন্য দেশের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই। সে যদি সুযোগ পায় তাহলে সে আধিপত্য নেবে। আচ্ছা, ভারতীয় সুতার সুবিধাগুলো আমার আগে যিনি বলছিলেন উনি খুব সুন্দর করে বলছিলেন যে কেন ওরা বাজারকে গ্রাস করতে পারে। আমার সুতা আমি যেখান থেকে নেব, আমার সুতাটা তো কস্ট এফেক্টিভ হতে হবে। আমার সুতা যখন আসবে তার মানে হচ্ছে আমার অন্যান্য সুতার তুলনায় আমার এই সুতাটা কম দামে আমি একই মানের সুতা যদি পাই তাহলেই শুধুমাত্র আমি গ্রহণ করব। এই সুতা যদি ভারত থেকে আসে তাহলে আমি গ্রহণ করব। এই সুতা বার্মা থেকে আসলে, পাকিস্তান থেকে আসলে, চায়না থেকে আসলে, এমনকি মিশর থেকে আসলেও আমি গ্রহণ করব। মানে শুধু ভারত না? হ্যাঁ, আচ্ছা, না শুধু ভারত না, আমি এই দামে যদি আমি এটা পেতে পারি দামটা ফ্যাক্ট, তাহলে আমি এটা গ্রহণ করব। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখানে দামটা ফ্যাক্ট। আরেকটা দামের সাথে আরেকটা ফ্যাক্টর জড়িত আছে, সেটা হচ্ছে সাপ্লাই চেইনটা আপনার সার্টেইন হতে হবে। আপনি একটা অর্ডার করবেন, তুলে দিবেন, সেটার জন্য আপনার তুলা তো একদম বেসিক একটা ইনপুট। আপনার সাপ্লাই চেইন কিছুতেই ডিসরাপ্টেড হতে পারবে না। ফলে খরচ এবং সাপ্লাই চেইন দুটোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে এবং গার্মেন্টস এর এই বিষয়টাতে। ফলে ভারত কি কারণে তাদের সুতার দামটাকে তাদের ফার্ম গ্রেড প্রাইস হিসেবে কম রাখতে পেরেছে সেটা কিন্তু উনি খুব সুন্দর করে বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা আমার আলোচক আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা গার্মেন্টসে খুব ভালো করেছি, আমাদের পোশাক শিল্প বলেন, আমাদের শাড়িতেও বলেন, এখন শাড়িতেও কিন্তু অনেক কোয়ালিটি, বস্ত্র খাতে অনেক ধরনের কোয়ালিটি আমরা বের করেছি, ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এই কাজগুলো কেন করতে পারি না? মানে আমার তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এই সুতার বাজারটা কিন্তু আমরা নিজেরাও তৈরি করতে পারতাম, কিন্তু আমরা করতে পারি নাই। এটা কি শুধুমাত্র আর্থিক প্রণোদনার সমস্যা, নাকি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের বিনিয়োগটা করি না? মানে আমাদের বিনিয়োগটা মোর ফরওয়ার্ড লুকিং, যে আমরা ফাইনাল প্রোডাক্ট করবো এবং করে ছেড়ে দেবো, আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করি নাই। মানে এখানে কি ঘটছে? আমি যদি একেবারে, মানে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সবারই বোঝার স্বার্থে যে একদম আমার সহ আলোচকের কাছে আসলে বুঝতেই চাচ্ছি যে কেন এটা এই মুহূর্তেই তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা একটু আমি নিতে চাই। প্রকৌশলী রাজীব হায়দার, একটু আপনার কাছে। আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন যে সুতার বাজারে আমরা কেন এখনো সেভাবে তেমন কিছু তৈরি করতে পারিনি যা হচ্ছে অন্যান্য দেশের সাথে আমরা কম্পিটিশন করে আমাদের দেশের সুতার বাজার লাভজনক হতে পারে। আপনি আসলে কি বলবেন এই প্রশ্নের উত্তরে? আসলে দেখেন, আপনি যখন একটা মানে এই সুতা তো আসলে একটা কমোডিটি, ঠিক আছে? আপনি দেখেন আমাদের দেশে যখন নর্মাল কমোডিটি, আমি একটু অপ্রাসঙ্গিক হতে পারে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, এটার দাম বেড়ে যাচ্ছে, ওটার দাম বেড়ে যাচ্ছে, সাবস্টিটিউট কি আপনার পার্শ্ববর্তী দেশ থেকে আপনি নিয়ে আসতেছেন। আমি ম্যাডামের সাথে মানে একটু যদি ওনাকে আমি ক্লিয়ার করতে চাই, সেটা আমি বলতে চাই আসলে কিন্তু এই সেক্টরে মানে যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন তা আমরা সে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছি, এবং আমাদের এখন পোর্টফোলিওতে এত ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে, আমরা যদি কখনো আপনাদেরকে একটু দেখাতে পারতাম। আসলে আমরা তো নিবৃত্তচারী কাজ করি, এক একটা টেক্সটাইল মিলে
একটা মিনিমাম 50,000 স্পিন্ডেলের মিল করতে এখন আমাদের 500 থেকে 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগে। এটা কিন্তু একটা বৃহৎ শিল্প, এটা কোনো ক্ষুদ্র মাঝারি বা শিল্পের আন্ডারে পড়ে না। আপনি জেনে অবাক হবেন, আমরা আমাদের দেশে কটন সুতা করি, পিসি সুতা করি, সিভিসি করি, আমরা কটন ভিসকস করি, আমরা লিনেন সুতা করি। একটু সহজ করে বলবেন যে আসলে কটন শিল্পের আমরা এত ডেভেলপ, তারপরেও কেন আসলে আমাদের এই সমস্যাটা একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আসলে দেখেন, আমাদের এই এই এখন যে বিষয়টার উদ্ভব হয়েছে, এটা কিন্তু আমাদের কোনো টেকনোলজিক্যাল বা আমাদের সক্ষমতার বিষয় না। আমরা প্রমাণ করেছি আমরা সক্ষম, আমরা প্রমাণ করেছি আমাদের প্রযুক্তি আধুনিক, আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও ডাইভার্সিফাই। কিন্তু আপনাকে আন্ডারকাট করে, প্রাইস আন্ডারকাট করে, বিলো কস্ট অফ প্রোডাকশনের নিচে নেমে কেউ যদি সুতা বিক্রি করেন, তাহলে কি আপনি যত এফিশিয়েন্ট হোক বা আপনার প্রোডাক্ট ভ্যারাইটিতে যাই থাকুক, আপনি কি সুতা বিক্রি করতে পারবেন? পারবেন না। আপনি যদি ছোট একটা দেখেন, জাস্ট আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। 2020-21 অর্থ বছরে 100% কটন ইয়ার বাংলাদেশ, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমরা যে ইম্পোর্ট করেছি, তার ভ্যালু ছিল $921 মিলিয়ন, মানে $0.9 বিলিয়ন, যেটা 2024-25 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন, মানে দ্বিগুণ, 100% ইনক্রিজ। এবং এটার যদি আমি কেজিতে বলি, আমরা ওই 20-21-এ আমরা ইম্পোর্ট করেছিলাম 278 মিলিয়ন কেজি এবং 0.278 মিলিয়ন কেজি। 24-25 অর্থ বছরে আমরা ইম্পোর্ট করেছি 0.556 মিলিয়ন কেজি, তার মানে এখানেও 100 ভাগ। এবং আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র বাংলাদেশের যে টোটাল সুতা লাগে তার 76% সুতা ইম্পোর্টের, যে সুতা বাংলাদেশ ইম্পোর্ট করে তার 76 ভাগ সুতা ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। এবং ইন্ডিয়ার যে এক্সপোর্ট ডেস্টিনেশন আছে, ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য। তার মানে আমি যদি বলি যে ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবেই কি ইন্ডিয়া এটা করছে, মানে বাংলাদেশের ইচ্ছাকৃতভাবে? আমি তো এখন বলবো যে না, তারা তাদের দেওয়া পলিসির সুযোগ নিচ্ছে। আচ্ছা, ওই সুযোগ নিয়ে তারা আমাদের এখানে এই প্রাইসে সুতা বিক্রি করছে। আলটিমেটলি এই পুরো মার্কেটটা গ্রাস করে নেওয়াই মানে মানে এটা একটা ব্যবসায়িক যুদ্ধ, এবং এখানে তারা তাদের টুলটাকে সর্বোচ্চ ইউজ করে এই মার্কেটটা নিয়ে যাচ্ছে, এবং যেখানে এটা একটা অসমভাবে আমরা প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। মানে তাদের পলিসি এটা, মানে তারা তাদের পলিসি গ্রহণ করছে, সে কারণেই আসলে আমাদের পলিসিতে মনে হয় চেঞ্জ আনা দরকার। আমাদের দেখেন, ওরা এতগুলো ইনসেনটিভ পায়, প্রভিনশিয়াল এবং সেন্ট্রাল, সেক্ষেত্রে আমাদের কি হয়েছে দেখেন, আমাদের ইন্টারেস্ট 9% থেকে 14%। নিশ্চয়ই আমাদের হাতে একেবারেই কম সময়। আমরা আরেকজন একটি অতিথির কাছে যেতে চাই, ডক্টর শর্মিন নীলুর্মি, আপনি কিছু বলতে চান কিনা? আচ্ছা, আমি মনে করি যে রাজীব সাহেব যে কথাগুলো বললেন খুবই স্বার্থ সংশ্লিষ্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় কর্মসংস্থান এই ইন্ডাস্ট্রিতে হয়, এটা গুরুত্বের সাথে বিবেচনা করা। কিন্তু আমার মনে হয় যে ভাষাটা আমরা কোন স্ট্র্যাটেজিতে এগোবো। ধরেন ভারত বলি বা অন্য দেশ বলি, তারা তাদের প্রোডাক্টের জন্য, তাদের মার্কেট পেনিট্রেশনের জন্য যা কিছু করা তারা কিন্তু করবে। আমি কি আমার ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করবার মতো, আমার কাছে তো এই তথ্য আছে যে তারা এগুলো করছে না, আমি ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করবার জন্য তাহলে কি করতে পেরেছি? আমি কি কোনো ইনসেন্টিভ মেকানিজম তৈরি করতে পেরেছি? আমি কি আমার এনার্জি সিকিউরিটি বাড়াতে পেরেছি? আমার যে ইম্পেডিমেন্টস গুলো আছে, চ্যালেঞ্জ গুলো আছে, আমার সে গত বছরে 39% বেশি সুতা আমদানি হয়েছে আগের বছরের গুলো তুলনায়। ওই যে বললাম যে ব্যবসায়ী যিনি কস্ট এফেক্টিভ হবেন ওনার কাছে যাবেন। ফলে ধরেন আমাদের একটা সার্ক আছে, কিন্তু আমরা কোনো কার্যকর নেগোসিয়েশন করি না এসবের জন্য। আমার আপনার ঘরে বসে এগুলো বলে আসলে কোনো লাভ হবে না। আমাদের ফরেন মিনিস্ট্রিকে তৎপর হতে হবে, আমাদের বাণিজ্যের নেগোসিয়েশনে তৎপর হতে হবে। সবচেয়ে বড় কথা, আমি নীতি কৌশল বলেন বা ট্যাক্সের ইনফ্রাস্ট্রাকচারের ইনসেন্টিভ বলেন, দেশের আয়োজনে সেগুলো ব্যবসায়ীদের জন্য কিভাবে কস্ট এফেক্টিভ রাখা যায়। আসলে আলোচনার পরিধিটা আসলে এত বড় যে শেষ হয়ে হইল না শেষ, এমন একটা বিষয় হয়ে গিয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো, আলোচনা করার চেষ্টা করব। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ইসলামী ব্যাংক টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গেই থাকবেন।